বিদেশিরা ঢুকে ষড়যন্ত্র করে নেপালে একটা ঘটনা ঘটিয়ে দিল না? তাদের সরকার পড়ল এবং সেই দেশের প্রাক্তন এক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আ আপনার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলো। তারপরে দেখেন এই নতুন প্রধানমন্ত্রী কিন্তু সাথে, সাথে ৫ তারিখ নেপালের অর্থাৎ মার্চ মাসের ৫ তারিখ নেপালের সাধারণ নির্বাচন ঘোষণা করে দিয়েছে। এখানে অদ্ভুতভাবে বিদেশিরা কিন্তু নেপালে পরাজিত হয়ে গেল। একমাত্র যিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হয়েছেন তার দেশপ্রেমের কারণে এবং তার বোঝাপড়ার কারণে, তার 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 আপনার আমি বলব যে প্রজ্ঞার কারণে। এখানে ২-৩ টা কথা নেপাল সম্পর্কে বলে রাখি যে দেখেন, নেপাল কিন্তু একটা দুর্ভাগা দেশ। এই দেশটাতে রাজতন্ত্র ছিল। আম সেখানে যে রাজা বীরেন্দ্র ছিলেন, উনি মোটামুটি একজন জনদরদী রাজা ছিলেন। কিন্তু দেশটা না কখনো উন্নতি করতে পারল না। অথচ এই দেশটা উন্নতি করা কিন্তু অনেক সহজ ছিল। ছোট পপুলেশন ৩ কোটি মানুষ বোধহয় এখন, আগে তো আরো কম ছিল। তারপরে আপনার দেশটা বাংলাদেশের চেয়েও কিছুটা বড় এবং প্রাকৃতিক সম্পদ আছে, আপনার প্রচুর কৃষি জমি আছে, পাহাড় পর্বত আছে, কত ধরনের প্রাচুর্য। ৩ কোটি মানুষের এই দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করা কোনো ব্যাপারই ছিল না। তবে বিদেশিদের ব্যাপার আছে এখানে, ভারতীয় প্রভাব, চীন প্রভাব এগুলো তো আছে। কিন্তু নেপালের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? নেপাল কখনো একটা ভালো রাজনৈতিক নেতা পায়নি। দূরদর্শী, সাহসী একটা রাষ্ট্রকে উন্নত করতে হলে যে ধরনের বিষয়টা লাগে। হুম? কিন্তু এরপরেও নেপাল কিন্তু এই যে বিদেশি ষড়যন্ত্রটা এবং বাংলাদেশকে কপি করে যেটা করেছিল, সেটাকে কিন্তু সাথে, সাথে দেখেন নস্যাৎ করে দিল। অল্প কিছু মানুষ মারা গেল, ৩০ জন বোধহয়, ২৮-৩০ জন। তারপরে এখন সব ঠান্ডা। আবার নেপাল কিন্তু নিজের জায়গায় ফিরে আসবে। আ নেপালের সাথে আপনি একটু বাংলাদেশকে তুলনা করেন। বাংলাদেশের আ আ বিষয়টা আপনি চিন্তা করে দেখেন, নেপাল যে পরিমাণ দুর্ভাগা, সেখানে যে কোনো সেইরকম মানে অ্যা প্রজ্ঞাবান বা দূরদর্শী, সাহসী রাজনৈতিক নেতার আবির্ভাব ঘটেনি। যার কারণে আসলে নেপালের মূল দারিদ্র্যের কারণ। তারা গৃহযুদ্ধ করেছে, হ্যাঁ, রাজতন্ত্রের বিরুদ্ধে, সেগুলাও বিদেশি প্রভাব ছিল। অনেক কিছু করেছে। তাদের এক জায়গায় প্রজ্ঞা আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু নেপালের তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক সৌভাগ্যবান ছিল। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল। নেপাল আর বাংলাদেশ একই পর্যায়ের ২ টা দরিদ্র রাষ্ট্র ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে, তাই না? সেখান থেকে শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দূরে তুলে নিয়ে এসছে না? আপনারা শেখ হাসিনা সম্পর্কে আপনারা অনেক কিছু আসলে চিন্তা করেননি। অনেকে করেছেন, তাকে যারা ভালোবাসেন তাকে আম ভালোবাসেন, বাট আমার মনে হয় চিন্তাটা একটু প্রসারিত করতে হবে। আমি সবাইকে একটু চিন্তা করতে বলব, যারা একটু বয়স হয়েছে, ধরেন আজকে ৩৫-৪০ বছর। এই যে পদ্মা সেতু যে আ আপনার বন্ধ করার জন্য ডক্টর ইউনূস চেষ্টা করেছে না জানপ্রাণ। আপনি চিন্তা করতে পারেন, এখন তো এগুলো আমরা সবাই জানি যে শেখ হাসিনাকে ফোনে করে মানে ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত ছিল হিলারি ক্লিনটন। শেখ হাসিনা আধা ঘন্টা ২৮ মিনিট ৩০ মিনিটে বিরক্ত হয়ে ফোন না রেখে দিলে। তাই না? কি অদ্ভুত ব্যাপার, এই ইউনূস কিভাবে সে নিজেকে ওত পেতে বসিয়ে রেখেছে ৪০-৫০ বছর বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য, এবং হিলারি ক্লিনটনের মতো মানুষ। হিলারি ক্লিনটন দেখেন, হিলারি ক্লিনটন অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। অত্যন্ত নিষ্ঠুর একটা হিউম্যান বিইং। আপনাদের মনে আছে কিনা ডোনাল্ড ট্রাম্পের কাছে যেবার হিলারি ক্লিনটন হেরে গেল, তার আগে একটা বক্তৃতাতে সে বলছিল যে ইরানকে সে অবলিটারেট করে দিবে, মানে পৃথিবীর বুক থেকে মুছে দিবে কিছু করলে ইরান। মানে এই ধরনের কথাবার্তা বলতো এই মহিলা। এবং তার ব্যক্তিগত জীবনেও হলো যে মানে ক্ষমতা তার এত প্রিয় যে সে বিল ক্লিনটনের সাথে একটা আপনার পলিটিক্যাল ম্যারেজ করেছে। তো এখন আবার আরেকটা জিনিস আজকে মনে পড়লো একটু আগে। হিলারি ক্লিনটন আর বিল ক্লিনটনের তো আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার, আসলে এগুলো বিষয় না। কিন্তু বিষয়টা হয়ে যায় যখন রাজনৈতিক হয়ে যায়।
আপনারা দেখবেন পুরো যুক্তরাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত যে এই হিলারি ক্লিনটনের যে মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু বিল ক্লিনটনের মেয়ে না। এইটা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত। এই মেয়েটা কার মেয়ে এই নিয়ে অনেক থিওরি আছে। কিন্তু আজকে আমি দেখলাম যে এই মেয়েটার সাথে আমি আমার এই চ্যানেলে আসলে কোনো হালকা কথা বলে আমার গুরুত্বপূর্ণ কথাগুলোকে আম আ মানি আ আপনার হালকা করতে চাই না। কিন্তু একটা জিনিস দেখলাম হিলারির যে মেয়েটা আছে, একটাই তো মেয়ে ওদের। এই মেয়েটার চেহারা আপনি দেখবেন, এই মেয়েটার চেহারার সাথে ইউনূসের চেহারার কিন্তু মিল আছে। গায়ের মানি কালারের মিল নাই, কিন্তু চেহারার মিল আছে। ইউনূসের একটা মেয়ে আপনার দেখবেন না এই নিউ ইয়র্কে আ আ মদ-টদ খেয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। উলঙ্গ হয়ে ঘুরে বেড়ার ব্যাপারে আমার কোনো আসলে অ্যালার্জিও নাই। সে পোশাক পরলোটা উলঙ্গ হলো সেটা আমার বিষয় না। কিন্তু বিষয়টা হয়ে যায় দেখেন যে বদমাস, এত বড় বদমাস বাংলাদেশের জামাত মৌলবাদীরা মানুষকে ভেস্তে নিবে। যার মেয়ে নিউ ইয়র্কে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, যে আপনার নাসারা হয়ে গিয়েছিল খ্রিস্টান, তারপরে আর মুসলমান হয়েছে এই প্রমাণ নাকি নাই। তাকে দিয়ে জঙ্গিবাদ কায়েম করাচ্ছে। নিজের মেয়ে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে নিউ ইয়র্কে। মদ খাচ্ছে, থার্ড ক্লাস অপেরায় গান গাচ্ছে, আপনার বিভিন্ন পানশালায় গান গাচ্ছে। ঠিক আছে করুক, সেগুলো আসলে মানুষ যে যেভাবে করবে। হুম? আর বাপকে দিয়ে বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের মানুষদেরকে ভেস্তে নিচ্ছে। এগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। তবে এই যে ওই ইউনূসের ওই মেয়েটা, মনিকা এই মেয়েটার সাথে কিন্তু হিলারি ক্লিনটনের এই মেয়েটার চেহারার মিল আছে কিন্তু। মিলটা হলো কি? শেপটা দেখবেন, ওই মেয়েটার শেপটা আমি জিনিসটা সিরিয়াস মিল না থাকলে এখানে তুলতাম না। ওই মেয়েটার মেয়েটা যে বিল ক্লিনটনের মেয়ে না, এটাই যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত। আপনারা জানেন কিনা জানি না। কিন্তু এই মেয়েটার ইউনূসের মেয়ে মনিকা আর হিলারির এই মেয়েটা, এদের চেহারাটা শেপটা হলো ওভাল শেপ। আপনি যদি হিলারি ক্লিনটনের চেহারা দেখেন, হিলারি ক্লিনটনের মুখটা কিন্তু ফ্ল্যাট। আর বিল ক্লিনটনেরটা তো উল্টো কনকেভ, অর্থাৎ এই অবস্থায় মেয়েটা হচ্ছে পুরো ওভাল শেপের চেহারা নিয়ে। যাই হোক, এই মেয়ের বাপ সে ইউনূস হোক যেই হোক, তার নিশ্চিতভাবে ওই দিক থেকে সে এই চেহারার আদলটা পেয়েছে আরকি। তো হিলারি ইউনূস যে একটা থার্ড ক্লাস লোক, এর দ্বারা একে যে বাংলাদেশে বসালেও বাংলাদেশের মানুষ যে ২-১ বছরের মধ্যে একে পিটিয়ে বাইর করে দিবে দেশ থেকে, এইটা বোঝার মতো বুদ্ধিমতী মেয়ে কিন্তু হিলারি। তারপরেও হিলারির কি টান ইউনূসের প্রতি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে মানে বারবার ফোন করে তার 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 মানে যেসব আপনার ফাইন্যান্সিয়াল অপরাধ আছে বাংলাদেশে, সেগুলা মাফ করে দেওয়ার জন্য বলে। এইখান থেকে আমার মানে এখানে আমরা কল্পনা করতে পারি যে এদের মধ্যে কোনো ধরনের আম মানে ইমোশনাল ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে। না হলে ইউনূসের জন্য এত কিছু করা হিলারি ক্লিনটনের, এইটার আমি আসলে আর কোনো কিন্তু মানে কজ খুঁজে পাই না। হ্যাঁ, মার্কিনিরা সার্বিকভাবে ইউনূসকে বড় করেছে, তুলেছে। তাকে যুক্তরাষ্ট্রের সব ধরনের পুরস্কার দিয়েছে। কিন্তু মূল যে ইউনূসের যে গডমাদার বা গডফাদার, এটা তো হিলারি ক্লিনটন, তাই না? তো যাই হোক, এই জিনিসগুলোতে আমি কোনটা সত্য কোনটা মিথ্যা সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে যে হিলারি ক্লিনটনের মেয়ে, হিলারির সাথে তার চেহারার আদলের কোনো মিল নাই। তারপরে বিল ক্লিনটনের সাথে তো মিল থাকার কোনো কথাই নেই, যেহেতু সে বিল ক্লিনটনের মেয়ে না, এটা মোটামুটি অনেক বিশেষজ্ঞ বের করে ফেলেছে। কিন্তু অদ্ভুতভাবে ইউনূসের চেহারার আদল, ইউনূসের যে মেয়েটা নিউ ইয়র্কে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, সেই মেয়েটাকে দেখেও কিন্তু বাংলাদেশের জঙ্গিরা ইউনূসের মাধ্যমে, যে নাসারা, তাকে দিয়ে বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের মুসলমানদেরকে বেহেশতে নিবে। এই পদ্ধতিতে রেখে কিন্তু বাংলাদেশে তারা জঙ্গি উত্থান করে ফেললো। ইউনূস বছরের পর বছর এদের সাথে কিন্তু আপনার করেছে, ষড়যন্ত্র করেছে। তো এই যে মিলগুলা আছে, এবং ইউনূসের মতো একটা বদমাশকে হিলারি কেন এতটা জায়গা দিল, এই জিনিসটা কিন্তু আমাদের ভবিষ্যতে ভাবতে হবে এটা নিয়ে অনেক। তো যে জায়গাটা বলছিলাম দেখেন, বাংলাদেশ শেখ হাসিনার মতো একটা নেতা পেয়েছিল। ইউনূস যে পদ্মা সেতুর জন্য টাকা আটকানোর সর্বস্ব চেষ্টা করেছে, এইটা যদি অনেকে বিশ্বাস না করে, গত ১-১.৫ সোয়া বছরে ইউনূস কি পরিমাণ পিশাচ, নিজের স্বার্থের জন্য সে কি না পারে, হ্যাঁ?
এই জিনিসটা যখন আমরা সবাই দেখেছি, আজকে তো আর মানে ইউনূসের একেবারে যারা গুণমুগ্ধ ছিল এতদিন, তাদেরও আর সন্দেহ থাকার কথা নয় যে ইউনূস এই কাজটা করেছে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আপনারা চিন্তা করবেন, ওই সময় আরেক বদমাস দেবপ্রিয় যে $234 বিলিয়ন যোগ করে পত্রিকা ঘেটে বাংলাদেশের সব 16-17 বছরের বাজেটের টাকা যোগ করে 234 বিলিয়ন বানালো না। এই বদমাস, তারপরে আরেকটা ছিল আকবর আলী খান। হ্যাঁ, আকবর আলী খানই তো অর্থ সচিব ছিল। আধা আধা বাংলাদেশের যেসব সুশীল সবসময় জঙ্গিদের সাথে স্বাধীনতা বিরোধীদের মানে প্রিয় পাত্র, মানে অবশ্য আকবর আলী খান অতটা না হলেও মানে ওই টাইপেরই লোকেরা, এরা সুশীল। আকবর আলী খান, তারপরে দেবপ্রিয়, আরো কত আছে। এই লোকগুলা প্রথম আলোতে কলাম লিখেছে না বিভিন্ন পত্রিকায়, যে বাংলাদেশকে মানে পদ্মা সেতু, বিশ্বব্যাংক যদি পদ্মা সেতুর অর্থায়নে না থাকে, মানে পদ্মা সেতু করাটা হলো একটা আকাশ কুসুম কল্পনা। এইভাবে ডিসহার্টেনিং, আপনার ডিমোরালাইজিং, হ্যাঁ, ডিসপিরিটিং এরা কলাম লিখেছে না একটার পর একটা। ওই অবস্থায় আপনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা গত জুলাই আগস্টে জঙ্গিদের সাথী হয়েছেন, তারা একটু চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করবেন, এই আকবর আলী খান, হ্যাঁ, তারপরে এই মোটা গর্দান দেবপ্রিয়, এই ধরনের লোকজন, হ্যাঁ, যখন প্রথম আলোতে কলাম লেখে যে পদ্মা সেতু বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া নির্মাণ হলো আকাশ কুসুম কল্পনা, বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান, কোন সরকার প্রধান, হ্যাঁ, বঙ্গবন্ধুর পরে সেই জিয়াউর রহমান থেকে এই ইউনূস পর্যন্ত আপনি একটু কল্পনা করে দেখেন তো, পদ্মা সেতু বানানোর জন্য, পদ্মা সেতু শেষ করার জন্য সাহস করে এগিয়ে যাবে? আপনি পাবেন কাউকে? আপনি সবাইকে আপনি সৎভাবে এই প্রশ্নটা নিজেকে করবেন। আমি এই প্রশ্নটা কেন বারবার করি জানেন? এখানেই শেখ হাসিনার সাহস, শেখ হাসিনার দেশপ্রেম, হ্যাঁ? তারপরে শেখ হাসিনার আম যে যে আত্মপ্রত্যয়, হ্যাঁ? শেখ হাসিনার যে কনফিডেন্স, শেখ হাসিনার যে ভালো মানুষই, শেখ হাসিনার যে ভীষণ, সবগুলো আপনি এই একটা প্রশ্ন যদি আপনি নিজেকে সৎভাবে জিজ্ঞেস করেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আপনি অনেক, এখন তো দেখছি যে অনেক কি বলে, জুলাই জঙ্গিকে আওয়ামী লীগ তাদের ফেসবুকে, ইউটিউবে প্রচার করছে। যাই হোক, আমি এটার সাথে একমত না। আবার এক আওয়ামী লীগ নেতা আমাকে বুঝাইলো, তো আমি বুঝেও হয় কি, নেতাদের সাথে তো তর্ক করে লাভ নাই। তো যাই হোক, কারণ হলো যে এই বের হয়েছে না আমাদের একেবারে আওয়ামী লীগের ভেতর থেকেই তো খন্দকার মোশতাক বের হয়েছে, সর্বশেষ কিন্তু জেনারেল ওয়াকার বের হয়েছে। এরপরে তো আর আসলে সাবধানতা অবলম্বনের কিন্তু কোনো বিকল্প নাই। তারপরও আমি আশা করি এবার আওয়ামী লীগ সাবধান হবে। তবে ছোট ছোট জিনিস থেকেই যদি আমরা দেখি যে সাবধান হচ্ছে না, সেটা তো অবশ্যই উদ্বেগ হওয়ার কারণ। যাই হোক, আজকের বিষয় সেটা না। আজকের বিষয় ছিল যে ওই জিনিসটা দেখেন, এইরকম একটা নেতা আমরা পেয়েছিলাম, যিনি বাংলাদেশ নেপালের থেকে একদম সমান কাতারে দেশটাকে কোথায় বাংলাদেশকে তুলে নিয়ে এসে আজকে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি, শেখ হাসিনা যখন যান তখন প্রায় নেপালের দ্বিগুণ ছিল। হুম। তো এই অবস্থায় এইরকম কোনো নেতা নেপাল কিন্তু পায় নাই। না পাওয়ার কারণে দেশটার অল্প জনসংখ্যা, রিসোর্সফুল কান্ট্রি, প্রচুর আপনার ওদের টুরিস্টও আসছে এবং সেই ট্যুরিজমকে আরো বাড়ানোর প্রচুর সমূহ সুযোগ সম্ভাবনা সব আছে। মাশাআল্লাহ, বাংলাদেশে তো যেই দেশে মনে করেন যে জামাতে ইসলামের মতো বা বাংলাদেশে যেসব জঙ্গিরা ডমিনেট করে, এই ধরনের জঙ্গি থাকলে তো আমাদের হিমালয় থাকলেও কাজ হবে না। আমরা তো আর আপনার করতে পারবো না। আমরা তো ট্যুরিজম বিজনেসটাকে সেভাবে আমরা করতে পারবো না, মানে এই জঙ্গিদেরকে পরাজিত করা ছাড়া। কিন্তু নেপালের এইগুলো কোনো সমস্যা ছিল না। কিন্তু শেখ হাসিনার মতো কোনো নেতা না পাওয়াতে নেপাল রাষ্ট্রটা গরিব রয়ে গেল। তারপরেও দেখেন, এই দরিদ্র একটা রাষ্ট্রে কিন্তু ইসলামিক জঙ্গি নেই। ইসলামিক জঙ্গি না থাকার কারণে এরা যে এত বড় একটা মানে সমস্যায় পড়ে গিয়েছিল যে সরকার পড়ে যেতে হলো, এবং রাস্তায় মানে যেভাবে হোক, ষড়যন্ত্র হোক, যে হোক, 28 জন মানুষ মরে গেল। সাথে সাথে একটা রাইট পারসনকে চুজ করছে, এই সুশীলা কার্কি, উনি ইলেকশন ঘোষণা করে দিয়েছেন। দেখেন এই ভদ্র মহিলার দেশপ্রেম, স্বচ্ছতা কোন পর্যায়ে। আর ইউনূস এসে কি কি করেছে আমি সেগুলা আর কিন্তু বললাম না। তাহলে দেখেন আমাদের দেশটাকে
একদিকে একই রকম একটা ঘটনা ঘটেছে যেটাতে পুরোপুরি ষড়যন্ত্র ছিল। একটা রাষ্ট্রপ্রধান, একটা সরকার প্রধান যিনি দেশটাকে একেবারে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেই দেশে জঙ্গি জাহেদের মতো উন্মাদ, মানে কি বলবো, যে বিকৃত মস্তিষ্কের জঙ্গিরা দিনের পর দিন ঘরে বসে, ঢাকা শহরে বসে শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, আওয়ামী লীগকে গালিগালাজ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাষ্ট্র তাদের সহনশীলতার মাধ্যমে সেগুলো শুনেছে। হ্যাঁ, এইরকম একটা প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশের মানুষ ওই জুলাই জঙ্গিদের প্ররোচনায় রাস্তায় নেমে এসে তাকে দৃশ্যপট থেকে আলাদা, মানে সরে যেতে বাধ্য করলো। কিন্তু শেখ হাসিনা কিন্তু বলেছেন এটা, যে উনি কিন্তু সরে গেছেন খুন খারাপি যাতে কমে এই জন্য, কারণ জঙ্গিরা জঙ্গিদের মেরে ফেলছিল শেখ হাসিনাকে এবং পুলিশকে সামনে দেখিয়ে দেখিয়ে। সেখানেও কিন্তু শেখ হাসিনার দেশপ্রেম, দায়িত্বশীলতার কিন্তু প্রমাণ আছে। তো দুঃখের বিষয়টা কি জানেন, বাংলাদেশটাকে সুশীলা কার্কি, এই মানে ভদ্র মহিলা, তার প্রজ্ঞা দ্বারা নেপাল যে একটা বিপদে পড়ছিল সেখান থেকে কিন্তু নেপালকে উদ্ধার করে ফেললো। আর ইউনুস 40 বছরের একটা বাটপার, হ্যাঁ, পাশ্চাত্যকে সে বেচে কিনে খেয়ে ফেলেছে। পাশ্চাত্যকে কি পরিমাণ বেচে কিনে খেয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার সব অভিশাপগুলা পড়লো বাংলাদেশের উপর। সে বাংলাদেশকে ধ্বংস করে দিল। নানান তালবাহানা করে সরকারকে, মানে জঙ্গিদের সাথে হাত মিলিয়ে সরকারকে পতন ঘটালো। এখন সে সে এই রাষ্ট্রের ক্ষমতা যত দীর্ঘায়িত করার চেষ্টা করছে নানানভাবে, কতভাবে যে চেষ্টা করছে আপনারা তো জানেন। কিন্তু হয় কি, পৃথিবীতে যে যত বড় অপরাধী, যে যত বড় শয়তান, যে যত বড় বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, তার সাজা কিন্তু তত বড়ই হয়। এবং বাঙালিরা সাজা দিতে পারে। বাঙালিরা ভুল করেছে বারবার। সেই ভুল একেবারে 72 সাল থেকে শুরু হয়ে গেছে। 72 সাল থেকে বঙ্গবন্ধু সরকার, আমি বলবো আওয়ামী লীগের সরকার, কেউ কিন্তু বাংলাদেশকে যেই মিথ্যার উপর দাঁড় করিয়ে আপনার এই এই বারবার আমাদেরকে পরাজিত করে, যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, তারপরে হিন্দুদের ঘৃণা করতে হবে। দেখেন, ওই কথাগুলা কিন্তু ছিল, তিনটা জিনিস ছিল শেখ হাসিনার আমলে বলতো, জঙ্গি জাহেদরা বা পিনাকিরা, এরা তো বারবার তিনটা জিনিসই বলতো, যে সব গুম খুন হয়ে যাচ্ছে, সব টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, আর ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ওই তিনটা পয়েন্টকে ওরা একটা জিনিসই নিয়ে আসছে, যে কেন শেখ হাসিনা আসবে না, কেন আওয়ামী লীগ আসবে না, আসলে কি হবে, ওই যে ভারত সব নিয়ন্ত্রণ করে। এটা ওদের একটাই কথা, যে ভারতের, এটা ভারতের বয়ান, আমি যে আজকে বক্তৃতা দিচ্ছি এটা ভারত আমাকে শিখিয়ে দিচ্ছে। মানে এইটাই তো তারা প্রচার করবে যদি আমাকে তাদের চোখে পড়ে। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে কর জোড়ে, আপনি যদি বাংলাদেশের সাধারণ মানুষ হন, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি শেখ হাসিনার আমলে যে 16 বছর জীবন যাপন করেছেন, বা তারও আমলে 96 থেকে 2001, বা তারও আমলে আপনি যদি বয়োবৃদ্ধ হন, আপনার 24 ঘন্টা জীবন যাপনে ভারত কি কাজ করে, যে যার জন্য আপনার মনে হয় যে ভারতের হাতে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব সব বিক্রি? ভারত বাংলাদেশের জন্য আপনার তার রাস্তাঘাট ছেড়ে দেয়, তার নানান কনজেশন থাকা সত্ত্বেও, তার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনি সেই রাস্তাঘাট দিয়ে আপনার গার্মেন্টস সামগ্রী ইউরোপ আমেরিকায় বিক্রি করবেন, বছরে 2000 কোটি টাকা সেখান থেকে আপনি লাভ তুলে নেবেন, সেভ করবেন। কেন, এটা তো আমি বলিনি, হ্যাঁ, এইটা শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রী, শেখ হাসিনার থেকে কারো থেকে কিন্তু আমরা জানিনি, আমরা জেনেছি এই 2000 কোটির হিসাব জেনেছি কিন্তু জঙ্গিদের যে বাণিজ্য উপদেষ্টা আছে বশিরের কাছ থেকে। হ্যাঁ, আর এই ট্রান্সশিপমেন্টটা যে ছিল, এই সুবিধাটা যে ভারত দিয়ে রেখেছিল, সেটাও তো আমরা জেনেছি যে এই ইউনুস আসার পরে। আমরা তো শেখ হাসিনা সরকারের আমলে এটা জানতে পারিনি। দেখেন, ভারত বাংলাদেশের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে কত কি করেছে, এগুলো শেখ হাসিনা সরকারও কিন্তু আমাদেরকে জানায়নি। কিন্তু তারপরও জঙ্গিরা এই জিনিসটাকে, যেখানে ভারতের, আপনার ভারত ছাড়া কিন্তু জঙ্গিদেরও চলে না, যেই জঙ্গিরা দেখেন মিথ্যা কথা বলে বলে মুসলমানদের কিন্তু আপনার ইয়েতে নিতে চায়, বেহেশতে নিতে চায়, তারা কিন্তু ওই গানটা গায়। ধরেন এই যে জঙ্গি যেগুলো আছে না আপনার, আজহারি দেখবেন, সেও কিন্তু ওই গানটা, মানে সে কথাটা নিজের, কিন্তু সুরটা নকল করে সে কিন্তু বলিউডের মুভি থেকে, হ্যাঁ, তাদের হিন্দি গান থেকে। এই অদ্ভুত বাংলাদেশের মানুষের ভারত ঘৃণা। আমাদের এই জিনিসটা, আমি আপনাদের কথাগুলো আমার যে জায়গায় আমি সব কথাতে আসবো, দেখেন বাংলাদেশ ধ্বংস হয়েছে কতগুলো মিথ্যা অপপ্রচারে।
সেই মিথ্যা অপপ্রচারের মধ্যে সবচেয়ে ধোঁকাবাজির মিথ্যা, সবচেয়ে আপনার প্রমাণহীন মিথ্যা হলো যে এই বাংলাদেশ ভারতের বয়ান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে এটা ভারতের বয়ান, বাংলাদেশের আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হবে সেটা ভারতের বয়ান, বাংলাদেশে আপনার সাংস্কৃতিকভাবে এগিয়ে যাবে সেটা ভারতের বয়ান, বাংলাদেশের পজিটিভ কিছু হবে সব ভারতের বয়ান। হ্যাঁ, এই বলে বলে সাধারণ মানুষের মগজ ধোলাই করা। আর ওরা কি দেয়? মব দেয়। হ্যাঁ, ওরা আজকে নারীদের স্বাধীনতাকে কোথায় নিয়ে গেছে, আজকে বাংলাদেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে। এই জঙ্গিরা 1 বছর 2 বছর 5 বছর যদি বাংলাদেশ শাসন করে বাংলাদেশ কোথায় যাবে এটা কিন্তু চিন্তা করা খুব কঠিন না। তবে হ্যাঁ, এই মিথ্যার আর বাংলাদেশে বিজয় হতে দেয়া যাবে না। আমি এই জায়গাটায় আমি সবসময় জোর দিব বাংলাদেশকে যেন এই যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, আওয়ামী বিদ্বেষ, বঙ্গবন্ধু বিদ্বেষ, শেখ হাসিনা বিদ্বেষ, বাকশাল বিদ্বেষ, বাকশাল নিয়েও আমরা কথা বলবো। আমরা সব সত্য প্রকাশ করব। হুম, মানুষকে আমরা জনে জনে জিজ্ঞেস করব যে আপনার এই জিনিসটা খারাপ কোথায়? শুধু আপনার সাম্প্রদায়িক ঘৃণা যে আওয়ামী লীগ হিন্দু, হ্যাঁ? বঙ্গবন্ধু হিন্দু, শেখ হাসিনা হিন্দু। বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান হয়েছে শেখ হাসিনা সবচেয়ে পরহেজগার। এটা তো আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না। হ্যাঁ? তারপরেও এটা ভারতের, এটা ভারতের। এই জঙ্গি জাহেদ দেখেন আজকে সকালে একটা ভিডিও তৈরি করেছি দেখেছেন না? জঙ্গি জাহেদ বলেছিল শেখ হাসিনাকে দিল্লি দাসী। কি কুৎসিত, কি নিম্নমানের এবং নিম্ন পর্যায়ের কথাবার্তা এই জঙ্গিগুলা বলতো। আজকে সেই জঙ্গিকে আরেক জঙ্গি নাস্তিক আখ্যা দিয়ে মেরে ফেলবে এটা মোটামুটি মেরে তো ফেলবেই। আমি তো সবাইকে মানে আগেই বলেছি যে যত ধরনের অপরাধী ২৪ আপনার এই ইয়েতে গেছে একজনকেও কিন্তু বাঁচতে দিবে না। আমাদেরকে শুধু মিথ্যা দিয়ে দিয়ে এই 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 মিথ্যাবাদীগুলা বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যে একটা একটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল সেটাকে পিছিয়ে নেওয়ার জন্য শুধু কি তাদের মানে তারা কেন এটা করে? এটা কিন্তু করে মৌলবাদীরা কিন্তু তাদের মূল আকাঙ্ক্ষাটা আপনাদের বুঝতে হবে। মূল আকাঙ্ক্ষা হলো যে সে মরে যেতে চায়। সে এই প্রক্রিয়ার মধ্যে পুলিশ যদি তাকে মেরে ফেলে, শেখ হাসিনা সরকার যদি তাকে যুদ্ধাপরাধের দায়ে যদি ঝুলিয়ে দেয় বা কোনোভাবে সে যদি ৫০, ৬০, ১০০ নিরীহ মানুষ মেরে ফেলে সে যদি মরে যায় সে ভাবে যে এইটাই তার চূড়ান্ত মুক্তি হয়ে গেল। আপনি দেখবেন জঙ্গি ফুয়াদ কত রকম হাত পা নাচাচ্ছে ঢাকা শহরে। শুধু তাকে কেউ যেন মেরে ফেলে না কেন, মেরে ফেললে সে যেন ওই সাথে সাথে বেহেশতে চলে যেতে পারে। আজকে আমার একটা ভিডিওতে এসে এক ভাই কমেন্ট করলো যে শুধু জঙ্গি ফুয়াদ যদি উন্মুক্ত থাকে বাংলাদেশে ১ টাকা বিদেশি বিনিয়োগ হবে না। আমি এই মন্তব্যটা করেছেন আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে দেখেন এমন প্রজ্ঞাবান মানুষ আছে কিন্তু যিনি ইউটিউবে ছোট একটা কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান এবং সত্য কমেন্ট করেছে। এতে কোনো সন্দেহ নাই যে এই জঙ্গি ফুয়াদ যদি ঢাকা শহরে ছাড়া থাকে বাংলাদেশে আর কিছু করা লাগবে না। বাংলাদেশে কোনোদিন ১ টাকার বিদেশি বিনিয়োগ আসবে না। যদি না সেটা কোনো তেলের গর্ত হয় বা গ্যাসের গর্ত হয় যেখান থেকে সরাসরি এটা বিক্রি করে ওটা টাকা তুলে নিয়ে যেতে পারে। এছাড়া শিল্প কলকারখানা করা, কোনো আপনার সাস্টেইনেবল বা কোনো ধরনের টেকসই কোনো খাতে হ্যাঁ, বিনিয়োগ বিদেশিরা করবে না। আপনারা দরিদ্র হতেই থাকবেন। তবে আমরাও দরিদ্র হতে চাই না। বাংলাদেশ যতটুকু গর্তে পড়েছে, ইউনূস যতটা ধ্বংস করেছে, জঙ্গিরা যতটা ধ্বংস করেছে, আমরা সেখানে থেকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারি চাই। সে যে সুশীলা কার্কি উনি প্রজ্ঞাবান, উনি নেপালকে বিপদ থেকে রক্ষা করেছেন। ইউনূস আমাদেরকে ধ্বংস করেছে একই জায়গায়। কিন্তু আমাদের তো আরো প্রজ্ঞাবান শাসক রয়ে গেছে, যিনি প্রমাণ করেছেন বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে মর্যাদার জায়গায় এবং নানানভাবে আপনার সব জায়গায় একটা রোল মডেল প্রতিষ্ঠিত করতে পারেন। তিনি কিন্তু জননেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, এই জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এমনভাবে সবকিছু টেকসই করব বাংলাদেশ থেকে যেসব মিথ্যা বলে বাংলাদেশের মূল ধারাকে তারা বারবার রাষ্ট্র ক্ষমতা থেকে সাময়িকভাবে সরিয়ে রাষ্ট্রটাকে ধ্বংস করে সেটা যেন চিরতরে বন্ধ করা হয় সেই জায়গায় আমাদের যেতে হবে। আমরা ধীরে ধীরে সব মিথ্যাগুলোর জবাব প্রতিটা মানুষের কাছে চাই। যারা আমার এই ভিডিওটা শুনছেন ওই কালার কি এই ভিডিওর কথা কি বলছে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার জিনিসটা কিন্তু ওই জায়গায় আমি যাব যে ৫৪টা বছর
হ্যাঁ, একেবারে বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরত আসার পর থেকে স্বাধীনতা বিরোধীরা যারা ৭১ এ আমাদের কাছে পরাজিত হয়ে গেছিল, সেই পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে এবং পাকিস্তানের সাথে যোগসাজশে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য এবং তাদের যে এবং দেখেন ২ টো জিনিস আমি আজকে সকালেও একবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা একদিক থেকে খুবই শক্তিশালী, কারণ এগুলা সব হলো মৌলবাদী জঙ্গি, অর্থাৎ এগুলা সব আত্মঘাতী, মরে যেতে চায়। আবার এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের, এটা আমাদের জন্য এটা শক্তিও তাদের পরাজয় করার জন্য, কারণ এরা তো পৃথিবীর ভালো চায় না, পৃথিবীতে মানুষ সুখে থাকুক, মানুষ শান্তিতে থাকুক, এই ফিলোসফি ওরা ধারণ করে না। এদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে। নেপালে একজন প্রজ্ঞাবান মানুষ পেয়েছে, আর আমরা পেলাম ইউনুসকে।